আবর্জনা মুক্ত করে নতুন ব্যবস্থাপনা চালু করার পর যে রাজনৈতিক দলই আসুক না কেন তারা নিশ্চয়ই সেটাকে অনুসরণ করলে আমরা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে যা যা অভাব এখনও বোধ করছি সেগুলোকে যেভাবে তৈরি হবে সেটাকে দিয়ে আমি মনে করি যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। ভবিষ্যতের বাংলাদেশ ভালো হবে। না হলে এখন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় এই বিষয়গুলো, তাও আমি মনে করি যে সকলে মিলে আন্তরিকভাবে সেই প্রশ্নগুলোকে একপাশে রেখে আমরা কিন্তু এগোবার চেষ্টা করা উচিত। আমরা ঝা চকচকে উন্নয়ন চাই, কিন্তু আমরা মানবিক হতে পারি না। আমরা কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম কাউকে উঠতে দিব না, তাকে শেষ করে দিব, এই জায়গা থেকে আমরা সরতে পারি না। কেন শেষ করে দিতে হবে? আমার কথা আপনার ভালো লাগতে নাই পারে, কিন্তু আমার কথা বলার অধিকার রয়েছে, আমি সেই কথা বলবো। রাষ্ট্রকে সবার জন্য আমরা একটি সুন্দর বাগানে পরিণত করতে চাই। তার জন্য যারা কাঠামোগত পরিবর্তনের জন্য থাকবেন, যারা এখন আছেন তারা সহ সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা কাজ করি মানুষের জন্য, এই ভাবনাটা আমরা কেন করি না যে আমাদের এই দেশটি সবার? কারো পোশাক নিয়ে কথা বলার, কারো চলা নিয়ে কথা বলার, কারো স্টাইল নিয়ে কথা বলার, এটা নিয়ে কিন্তু আমরা তাদেরকে একটা পক্ষে ফেলে দেওয়ার, তাদেরকে আরেকটা পক্ষে কোলে নেওয়ার, এগুলো করা উচিত না। আপনার আমার সবার ধর্ম একান্ত ব্যক্তিগত, সেটাকে আমরা যেন ব্যবসায় পরিণত না করি, সেটা যেন আমরা বাণিজ্যে পরিণত না করি। আবার যদি কেউ সেটা নিয়ে করতে চায় তাকে যেন আমরা সুন্দর করে বোঝাবার চেষ্টা করি যে কতটুকু উনি করতে পারেন, এটা একটি বিষয়। আবার তার যখন নাগরিক অধিকার পূর্ণতা পাবে তখন এগুলো নিয়ে কিন্তু কোনো কথা হবে না। যখন নাগরিক অধিকার পূর্ণতা পায় না তখন কিন্তু মানুষ নিজেকে বাঁচাবার জন্য কিছু কিছু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে। আমি কিন্তু আমাদের রাষ্ট্রে সেটা দেখেছি। সেই জায়গাটিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থায় যা কিছু আছে, আমাদের ব্যবস্থাপনা অত্যন্ত বাজে হয়েছে, কোনো চর্চা নেই। পতিত সরকার যারা, তারা যে মাধ্যমিকের যে শিক্ষা ব্যবস্থাটা নতুন করে ক্যারিকুলাম করেছিল সেটা কেউ পছন্দ করেনি। আমরা যখন নতুনত্বকে গ্রহণ করতে যাব তার আলোকে আমরা আমাদের সমাজে বিদ্যমান সমাজ ব্যবস্থা সেটা কতখানি গ্রহণীয় হবে, সেটা এখানে স্যুট করবে কিনা, সেটা নিয়ে আমরা ভবিষ্যৎ বংশধরদেরকে আমাদের রাষ্ট্রীয় এবং আমাদের জাতীয়তা দেশত্ববোধ নিয়ে আমরা তৈরি করতে পারবো কিনা, আমাদের এই বিষয়গুলো খেয়াল না করে আমরা যদি তাদেরকে যা কিছু নতুন আরেকটা উন্নত দেশের জন্য যেটা সম্ভব আমার দেশে সেটা নাই হতে পারে, আমরা যদি এগুলো ছেড়ে দিই তাদের হাতে অথবা তাদেরকে দিয়ে করাতে চেষ্টা করি, তাহলে তো হিতে বিপরীত হবে। আমরা সেই জায়গাটি চাই না। কিন্তু আমাদের একটি ছোট্ট ভূখণ্ড, আমাদের অনেক মানুষ, অনেক মতে ভিন্নতা, আমরা সবাইকে যদি একটি কাঠামোতে আনতে পারি, সেটি কি হলো? স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, এই বিষয়গুলোতে যদি আমরা একটু তাদেরকে প্রাপ্যতা, তাদের আকাঙ্ক্ষিত প্রাপ্য জায়গা দিতে পারি, প্রাপ্তির জায়গাটা যদি তারা পেয়ে যায়, তাহলে কিন্তু এমনি আমাদের অনেক ধরনের অভাব, অভিযোগ এবং বৈষম্য কমে যাবে। তখন কিন্তু আমরা পাশাপাশি অবস্থান করতে পারবো অত্যন্ত আনন্দের সাথে। এটা হওয়া উচিত। আমরা এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আমাদেরকে প্রতি মুহূর্তে মনে করাচ্ছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় কত বৈষম্য। আপনি দেখুন হাসপাতালগুলোর অবস্থা, সেখানে আপনি সাধারণ মানুষদের জন্য কোনো ব্যবস্থাপনা নেই, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে এত লাক্সারি করেছে, চিকিৎসা কতখানি হয় সেটা নিয়ে প্রশ্ন না হয় নাই বা করলাম, কিন্তু সাধারণ মানুষদের তো সেটা তাদের সাধ্যে নেই। সরকারি হাসপাতালগুলোতে কি ব্যবস্থাপনা রয়েছে, কেন গঠিত হলো না সেগুলো? এই টোটাল জায়গাগুলো নিয়ে আমাদের অনেক গভীর ভাবনা থাকা দরকার। ওষুধ নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি সব কিছু ঢেলে সাজাবার প্রয়োজন রয়েছে। যদি সময় লাগেও আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় ঝুঁকি নিয়েছে। এই সমস্ত কাজগুলি যদি তারা একটা নিয়ম নীতির মাঝে নিয়ে আসে এবং যেন তার যে সেবা সংস্থাগুলো রয়েছে তার সেবা যেন সবাই পেতে পারে, সেটা যদি নিশ্চিত করতে পারে, আমি মনে করি যে রাষ্ট্রটাকে আমরা যেভাবে চাই সেভাবে চালাতে পারা যাবে। তার সাথে যেটা যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত আবর্জনা মুক্ত করে নতুন ব্যবস্থাপনা চালু করার পর যে রাজনৈতিক দলই আসুক না কেন তারা নিশ্চয়ই সেটাকে অনুসরণ করলে
আমরা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে যা যা অভাব এখনও বোধ করছি সেগুলোকে যেভাবে তৈরি হবে সেটাকে দিয়ে আমি মনে করি যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। ভবিষ্যতের বাংলাদেশ ভালো হবে। না হলে এখন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় এই বিষয়গুলো, তাও আমি মনে করি যে সকলে মিলে আন্তরিকভাবে সেই প্রশ্নগুলোকে একপাশে রেখে আমরা কিন্তু এগোবার চেষ্টা করা উচিত। সমাজে আমরা ভালো করব, ভালো চাইব, নিজে ভালোর অংশীদার হব না, অপেক্ষা করব না, ধৈর্যশীল হব না, তাহলে সমাজ রাষ্ট্র তো আমাকে ভালো কিছু দেবে না। সেই জন্য আমাদের সব পক্ষকে খুব সচেতনভাবে ধৈর্যশীল হতে হবে এবং যার যার জায়গা থেকে তার করণীয় কাজটি করতে হবে। তবে আমরা সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারবো। এখানকার যত রকম জটিলতা রয়েছে, সাংবিধানিক সংকট থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, কেউ কেউ আমূল পরিবর্তনের কথাও বলছে, নিশ্চয়ই সেটা সময় উপযোগী সময়ে হবে। কিন্তু আমি মনে করি জটিল থাকুক, জটিলতাকে আমরা যদি এড়াতেও চাই কিন্তু সেটা সম্ভব নয়। জটিলতাকে এড়াতে চাই এটা যেমন সম্ভব নয়, কিন্তু জটিলতাকে বাদ দিয়ে কিন্তু আমরা এই জটিলতা কাটাতে পারবো না। সেই সমস্যাটাকে কাটাতে হলে আমাদেরকে একটি জটিল অবস্থানের মধ্য দিয়েই এগোতে হবে। সব পক্ষ যদি চিন্তা করে যে আমরা আর রাষ্ট্রকে পেছনে যেতে দেব না, তাহলে কিন্তু রাষ্ট্র আগাবে। আরেকটি বলি, এই যে বন্যা পরিস্থিতি তৈরি হলো, আমরা নদীমাতৃক একটি বাংলাদেশ, আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। তার নাব্যতা ধরে রাখার জন্য আমরা নিজস্ব চিন্তাভাবনাকে এবং আমাদের যে চিন্তাভাবনার সাথে আমাদের যেটা করণীয় সেটা করিনি। সেটা কি হলো? খালগুলোকে আমরা রক্ষা করিনি। খালগুলো অব্যবস্থাপনায় এবং অবহেলায় ভরে গিয়েছে এবং কিছু ভূমিদস্যুদের কারণেও সেটা আরও বেশি হয়েছে। এই বিষয়গুলো লক্ষ্য করে আমরা মনে করি আমাদের রাজশাহী, রংপুরের ওদিকে যে সমস্ত বন্দর শুকনো জায়গা রয়েছে সেখানে আমরা কিন্তু জলাধার নির্মাণ করতে পারি। আমরা বাঁধের কথা বলছি, কিন্তু বাঁধ কিন্তু এটার জন্য আসল সমাধান নয়। এখানে নদী বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ যারা রয়েছেন সারা পৃথিবীব্যাপী অনেক উদাহরণ রয়েছে। সব দেশে গিয়ে দেখে আসতে হয় তাও কিন্তু না, আপনি একটু গুগলে সার্চ দিলেও দেখতে পাবেন কিভাবে বড় বড় ড্যাম তৈরি হয়েছে এবং পানির আধার তৈরি হয়েছে। সেগুলো করে আমরা নিজেদের একদম প্রতিবেশী বাড়ির পাশের সবাই মিলে যদি আমাদের খালগুলোকে সংস্কার করি, ছোট ছোট নদীগুলোকে আরেকটু নাব্যতা বাড়াই, তাহলে কিন্তু আমরা পানি ধরে রাখতে পারবো। আমি মনে করি প্রতিবেশী একটি রাষ্ট্র, তারা আমাদের সাথে অন্যায় করতে পারে, কিন্তু তাদের অন্যায়ের জবাব দিতে গিয়ে যেন আমরা সর্বশান্ত না হই। আমরা নিজস্ব কারিগরি, নিজস্ব বুদ্ধি দিয়ে, দক্ষতা দিয়ে আমরা যেন একটি বিকল্প ব্যবস্থার কথা ভাবি। তাহলে আমার মনে হয় যে আমরা শুকনো মৌসুমে যদি পানি ধরে রাখতে পারি, শুকনো মৌসুমে যে পানির সংকটটা, আমরা যদি জলাধার নির্মাণ করি, তাহলে সেই পানিটা দিয়ে কিন্তু আমরা সেই সময় শুকনো মৌসুমটাকে কাজে লাগাতে পারি। এগুলো আমার মনে হয় গভীরভাবে চিন্তা করা দরকার সব মহলকে। আমরা তো সবটুকু জানি না, যারা জানেন তাদের এগিয়ে আসা উচিত। এবং এইভাবে এবার আমাদের কুমিল্লা থেকে শুরু করে কুমিল্লা, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, হাতিয়া, চট্টগ্রাম সহ যে বন্যা পরিস্থিতি, 60 লক্ষ পরিবার বা জনসাধারণ বন্যার্ত হয়েছে, দুর্গত হয়েছে। কি করে তাদের পুনর্বাসন হবে? নিশ্চয়ই হবে, কিন্তু তাদের যে ভোগান্তি গেল, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে তাদের জন্য ত্রাণ সংগ্রহ হয়েছে, একটি বিরল ব্যাপার। এটা আমাদের দেশে কখনোই হয়নি। আমরা কি দেখতাম, এখন থেকে 1 মাস আগে যদি এই বন্যা হতো, তাহলে আমরা দেখতাম দফায় দফায় শুধু মন্ত্রীদের দেখা যাচ্ছে, নেতাদের দেখা যাচ্ছে, কিন্তু ত্রাণের জন্য হাহাকার বন্ধ হচ্ছে না। কিন্তু এখন ত্রাণের জন্য হাহাকার নেই। হ্যাঁ, এটা সত্য, পুনর্বাসনের জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক বড় ধরনের ঝুঁকি রয়েছে, এর সাথে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। আর আমি মনে করি যেভাবে সকলে এগিয়ে এসছে, তাতে করে আমার ধারণা তাদের সাময়িক কষ্ট থাকবে, এটা সত্য, কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াবে, আবার নিজেদের ভিটে তারা ঘর তৈরি করবে, সন্তানাদিদেরকে স্কুলে পাঠাবে। নিশ্চয়ই একটি সুন্দর ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে। তবে হ্যাঁ, এখন তাদের বেশ কষ্ট হচ্ছে। আমি আমার জায়গা থেকে তাদের জন্য সহমর্মিতা জানাচ্ছি এবং দ্রুতই যেন এই দুর্যোগ কেটে যায় সেটা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।